নমস্কার। একটা দেশের রাজনীতির আসল স্পন্দনটা কিন্তু বড় বড় শহরে পাওয়া যায় না, পাওয়া যায় তার গ্রামের কেন্দ্রগুলোতে। পশ্চিমবঙ্গ তার থেকে আলাদা কিছু নয়। আজ আমরা হুগলি জেলার জাঙ্গিপাড়ার ভেতরে ঢুকে দেখব। এটা শুধু একটা বিধানসভা কেন্দ্রের গল্প নয়, এটা আসলে পশ্চিমবঙ্গের যে রাজনীতিটা বদলাচ্ছে সেটাকে কাছ থেকে দেখার একটা সুযোগ। দেখুন, ম্যাপে জাঙ্গিপাড়া পড়ছে শ্রীরামপুর লোকসভার মধ্যে। এটা পুরোপুরি একটা গ্রামীণ এলাকা, যেখানে মানুষের মূল জীবিকা হলো চাষবাস। এখানকার মানুষদের জীবনটা কেমন সেটা বোঝাটা খুব দরকারি, কারণ তাদের রোজকার ভালোমন্দ সুখ দুঃখের অভিজ্ঞতাই কিন্তু শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে পড়ে। আর এই ব্যাপারটা আমরা একটু পরেই ডেটা দিয়েও মিলিয়ে দেখব। মানে জাঙ্গিরপাড়াকে আপনি একটা আয়নার মতো ভাবতে পারেন, যে আয়নাতে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের রাজনীতির যে ছবিটা বদলাচ্ছে সেটার একটা ঝলক দেখা যায়। ভোটাররা এখন কি চাইছে, পুরনো হিসেব নিকেশগুলো কিভাবে ভেঙে যাচ্ছে, আর নতুন কি তৈরি হচ্ছে, তারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ হলো এই কেন্দ্রটা। তো এই পুরো বিশ্লেষণটা আমরা 3টে ধাপে করব। প্রথমে একদম মাটির কাছাকাছি গিয়ে দেখব সেখানকার মানুষের আসল সমস্যাগুলো কি কি। তারপর আমরা ডেটা আর সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করব যে রাজনীতির হাওয়াটা ঠিক কোন দিকে বইছে। আর সবশেষে দেখব যে এই সব সমস্যাকে ডেটার ভিত্তিতে একটা সমাধান বা একটা গভর্নেন্সের ব্লুপ্রিন্টে কিভাবে আনা যায়। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। মানে জাঙ্গিপাড়ার মানুষ আর তাদের মাটির সাথে জড়িয়ে থাকা আসল সমস্যাগুলো কি। দেখুন, যে কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজির গোড়াতেই থাকে সেখানকার সাধারণ মানুষের জীবনটাকে বোঝা, কারণ দিনের শেষে তাদের অভিজ্ঞতাটাই তো ভোট বাক্সে কথা বলে। জাঙ্গিপাড়াকে যদি এক ঝলকে দেখি তাহলে কি দেখতে পাই? এটা একটা গ্রামীণ এলাকা, জনসংখ্যার প্রায় ৭২% হিন্দু আর ২৮% মুসলিম। এখানকার সমাজে মাহিষ্য, মতুয়া বা নমশূদ্র এবং সাঁওতাল সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে। আর সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার কি জানেন? এখানকার ভোটাররা খুব সচেতন। ২০২১-এ প্রায় ৮২% ভোট পড়েছে। এটা থেকে বোঝাই যায় যে এলাকার মানুষ রাজনীতি নিয়ে কতটা ভাবে। কিন্তু মানুষ যে এত ভোট দিচ্ছে তার পেছনে কিছু গভীর সমস্যাও আছে। এখানকার উন্নয়নের কয়েকটা বড় ফাঁকফোকর হল বছরের পর বছর ধরে পড়ে থাকা ভাঙাচোরা NH-34, দুর্বল বাঁধের জন্য প্রতি বছর বর্ষাকালে বন্যা, এলাকার ছেলে মেয়েদের জন্য কোনো কাজ না থাকা, আর চালের দাম বাড়ার ফলে চাষিদের আয় কমে যাওয়া। এই প্রত্যেকটা সমস্যা কিন্তু মানুষের রোজকার জীবনে সরাসরি ধাক্কা দেয়, আর এই অসন্তোষ থেকেই রাজনীতির বদলের মাটিটা তৈরি হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। মাটির খবর তো নিলাম, এবার একটু সংখ্যার দিকে তাকানো যাক। চলুন দেখি ডেটা এমন কি গল্প বলছে যা হয়তো খালি চোখে চট করে ধরা পড়ে না। এই সংখ্যাটা দেখুন একবার। ২০১১ সাল জাঙ্গিপাড়ায় বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ৩.৩%। মানে রাজনৈতিকভাবে বলতে গেলে প্রায় নেই বললেই চলে। এক দশক আগে এই কেন্দ্রে তাদের কোনো অস্তিত্বই ছিল না বলতে পারেন। আর এবার এই সংখ্যাটা দেখুন, ২০২১। সেই ভোট শেয়ারটাই বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩৯.৯%। ভাবুন একবার, মাত্র ১০ বছরে ৩.৩ থেকে প্রায় ৪০%। এটা কিন্তু কোনো সাধারণ বদল নয়, এটাকে বলে রাজনৈতিক ভূমিকম্প। প্রশ্নটা তাহলে খুবই সোজা, তাই না? এই ১০ বছরে এমন কি হয়ে গেল? এই রাজনীতিক ধাঁধার উত্তরটাই আমরা খুঁজব। কিভাবে একটা দলের ভোট শেয়ার এতটা লাফিয়ে বাড়তে পারে তার কারণগুলো বোঝাটা খুব দরকার। শেষ নির্বাচনের ফলাফলটা যদি দেখেন তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে দ্বিতীয় স্থানে। বিজেপি এখানে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে, আর তারা পিছনে ফেলে দিয়েছে বামেদের, যারা ২০১৬ সালেও দ্বিতীয় ছিল। এর মানেটা খুব পরিষ্কার, জাঙ্গিপাড়ার লড়াইটা এখন পুরোপুরি দ্বিমুখী হয়ে গেছে। এই যে সংখ্যার এত বড় বদল, তার কারণগুলো কিন্তু এখানেই লুকিয়ে আছে। ভোটারদের মনে ক্ষোভ জমেছে কেন? কারণগুলো হল বন্যা ত্রাণে টাকা নয়ছয়ের অভিযোগ, রেশনে খারাপ চাল, মন্দিরে জমি নিয়ে ঝামেলা, সেই ভাঙাচোরা জাতীয় সড়ক, আর তার সাথে যখন তখন লোডশেডিং আর পাইপের জলের অভাব। এই যে ছোট ছোট স্থানীয় সমস্যা, এগুলোই একসাথে জুড়ে গিয়ে একটা বড় সরকার বিরোধী হাওয়া তৈরি করে।
দেখুন, আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দেয়। আর যখন পানীয় জলের মতো বা একটা ভালো রাস্তার মতো খুব সাধারণ প্রয়োজনগুলো মেটে না, তখন সেই মর্যাদাতে আঘাত লাগে, আর সেটাই মানুষের মতামতকে প্রভাবিত করে। এই যে মানুষের মনে ক্ষোভটা জমেছিল, সেটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য একটা নির্দিষ্ট কৌশল নেওয়া হয়েছিল, যার নাম দেওয়া হচ্ছে চতুর্মুখ ডক্ট্রিন। এর 4টে দিক: আগ্রাসন মানে শিব, হয়তো ত্রাণের টাকা চুরির মতো অভিযোগগুলোকে সামনে এনে সরকারকে আক্রমণ; স্থিতিশীলতা মানে বিষ্ণু, একটা নতুন ভরসাবন্ধ শাসনের প্রতিশ্রুতি; উদ্ভাবন মানে ব্রহ্মা, চাকরির অভাবের মতো সমস্যার নতুন সমাধানের কথা বলা; আর সুরক্ষা মানে দুর্গা, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা আর সামাজিক সুরক্ষার আশ্বাস দেওয়া। এই পুরো কৌশলটা আসলে ভোটারদের এক একটা উদ্বেগকে ধরে তার সমাধান দেখিয়ে সমর্থনটা এক জায়গায় আনার একটা চেষ্টা। এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্বে চলে এসেছি। মানুষের এই অভিযোগগুলোকে কিভাবে একটা কাজের গভর্নেন্স স্ট্র্যাটেজিতে বদলে ফেলা যায়। এখানে আমরা দেখব যে কিভাবে ডেটার উপর ভিত্তি করে একটা প্ল্যান তৈরি করা হয়েছে, যেটা শুধু ভোটে জেতার জন্য নয়, বরং এলাকার আসল সমস্যাগুলো সমাধান করার জন্য। দেখুন, এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটা একটা ডেভেলপমেন্ট প্ল্যান, যেখানে প্রত্যেকটা কাজের জন্য কত খরচ হবে, কতদিন সময় লাগবে, আর তার ফলে মানুষের কি লাভ হবে, সব কিছু পরিষ্কার করে বলা আছে। যেমন ধরুন, 50 কোটি টাকায় রাস্তা সারানো হলে যাতায়াতের সময় 30% কমে যাবে। 20 কোটি টাকায় বন্যা আটকানোর ব্যবস্থা হলে 4000 একর চাষের জমি বাঁচবে। আর একটা স্কিল সেন্টার হলে বছরে 1000 ছেলেমেয়ে ট্রেনিং পাবে। মানে এটা এমন একটা প্ল্যান যেটা মাপা যায় আর বিশ্বাস করা যায়। এই যে প্রস্তাবিত বাজেট, এটা দেখলেই বোঝা যায় যে মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলোকে আগে গুরুত্ব দেয়া হয়েছে। সবচেয়ে বেশি টাকা রাখা হয়েছে রাস্তার জন্য, তারপর বন্যা নিয়ন্ত্রণের জন্য, আর তারপর স্কিল ডেভেলপমেন্টের জন্য। এরকম একটা পরিষ্কার অর্থনৈতিক পরিকল্পনা দেখলে ভোটারদের মনেও কিন্তু একটা ভরসা তৈরি হয়। কিন্তু শুধু ভালো প্ল্যান বানালেই তো হবে না, সেটা ঠিকঠাক মানুষের কাছে পৌঁছেও দিতে হবে। তাই এখানে প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা তৈরি করা হয়েছে। যেমন মাহিষ্য চাষিদের জন্য ভালো চাষের সুবিধার কথা বলা হয়েছে, মতুয়া বা নমশূদ্র দলিতদের জন্য নাগরিকত্ব আর বাড়ির প্রতিশ্রুতি, মহিলাদের জন্য সুরক্ষা আর কেন্দ্রীয় যোজনার কথা, আর যুবকদের জন্য স্কিল ইন্ডিয়া আর স্থানীয় কারখানার কথা। এইভাবে নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে কথা বললে তা অনেক বেশি কার্যকর হয়। তবে একটা কথা মনে রাখা খুব দরকার, যখন এই ধরনের তথ্য ব্যবহার করা হয়, তখন ভারতের নতুন ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তাদের সম্মতিকে সম্মান করা বাধ্যতামূলক। দায়িত্বশীল রাজনীতিতে তথ্যের সঠিক আর নৈতিক ব্যবহারই কিন্তু আসল পথ। সবকিছুর শেষে একটা খুব বড় আর কঠিন প্রশ্ন সামনে আসে: প্রার্থী কে হবেন? একদিকে যিনি গতবার অল্পের জন্য হেরেছেন, তার হাতে প্রায় 40% ভোট তৈরি আছে। তাকে প্রার্থী করলে সেই ভোটটা ধরে রাখা সোজা। কিন্তু সমস্যা হল তিনি এলাকার লোক নন। আর অন্যদিকে এলাকারই একজন পরিচিত মুখকে প্রার্থী করা যেতে পারে, যার সাথে মানুষের সরাসরি যোগাযোগ আছে। এতে ভরসা বাড়বে ঠিকই, কিন্তু তাকে হয়তো একদম গোড়া থেকে শুরু করতে হবে। এই সিদ্ধান্তটা কিন্তু ভোটের ফলাফলে একটা বিশাল প্রভাব ফেলবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল শিক্ষাটা হলো, ডেটা শুধু ভবিষ্যৎ বলে না, ডেটা আসলে বর্তমানের কষ্টগুলোকে, সমস্যাগুলোকে আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে। আর একটা স্মার্ট স্ট্র্যাটেজি সেই সমস্যাগুলোরই সমাধান খোঁজে। রাজনীতি তো শুধু হার জেতের খেলা নয়, এটা মানুষের জীবনকে একটু ভালো করার একটা উপায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই কি ভারতীয় রাজনীতির নতুন ফর্মুলা হতে চলেছে? একদম নিচতলা থেকে মানুষের ডেটা সংগ্রহ করে, তাদের সমস্যাগুলো চিহ্নিত করে, আর তার ওপর ভিত্তি করে একটা গভর্নেন্সের মডেল তৈরি করা? এই ডেটা নির্ভর পদ্ধতি কি আগামী দিনে সরকার চালানোর নতুন রাস্তা দেখাবে? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgy@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।